আমাকে মেরেই ফেলবে। কালকে যখন তুমি মার সাথে ডাক্তারের কাছে গেছিলে তখন আমার আর তোমার ছোট বোনের স্কুলে যাওয়ার কথা ছিল। ওকে যখন বললাম ও বললো ওর নাকি শরীরটা খারাপ, ও স্কুলে যাবে না। এদিকে ভাইয়াও আর বাসায় আছে, ও কাজে যায়নি। তো আমি যাওয়ার পরে রাস্তায় তখন মনে হলো যে বাসায় আমার হোমওয়ার্কের খাতাটা রেখে গেছি। পরে আমি যখন আবার বাসায় গেলাম, রুমে এসে দেখি আমার ভাই আর তোমার বোন খুব বাজে অবস্থায়। বিশ্বাস করো ওদের শরীরে একটা সুতাও ছিল না। আমি সঙ্গে সঙ্গে আমার ননদের মুখটা চেপে ধরে বললাম, দয়া করে তুই চুপ কর, আমি এগুলো আর নিতে পারছি না। তখন আমার ননদ খুব ঘাবড়ে গেল। তখন সে আমার হাতটা ধরে বলল, ভাবি আল্লাহর দোহাই লাগে, আমি যে তোমাকে এগুলো বলেছি এগুলো ভাইয়া আর আমার মা যেন কোনোভাবেই না জানে। আমি তোমার ছোট বোনকে অনেকবার সাবধান করছি, অনেকবার চেষ্টা করছি, কিন্তু সে কিছুই মানে না। সে তো মাঝে মধ্যে ক্লাস ফাঁকি দিয়ে ভাইয়ার সাথে ঘুরতে যায়। সেদিন শুনলাম সিনেমাও দেখতে গেছে। ওকে যদি আমি কিছু বলি তখন বলে, শোনো তুমি যদি এগুলো বলে দাও তাহলে তোমার ভাইয়া তোমার ভাবিকে ছেড়ে আমাকেই বিয়ে করবে। বিশ্বাস করো ভাবি, এই কথাগুলো এতদিন ভয়ে আমি তোমাকে বলিনি। তখন আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, এই কথাগুলো আমি কাউকে বলবো না, তুই চলে যা। কিন্তু কথাগুলো কেন জানি আমার বিশ্বাস হচ্ছিল না, কারণ আমার ননদ আমার বোনের সাথে পড়াশোনাতে এত বেশি পারতো না। আমার বোনের রেজাল্ট আমার ননদের থেকে অনেক ভালো, আর ও তো এরকম মেয়েও না। আর ও যদি এসব করতো তাহলে তো রেজাল্ট গোল্লায় যাওয়ার কথা ছিল। আমার বারবার কেন জানি মনে হচ্ছে আমার ননদ কোনো একটা জিদ মেটাতে চাচ্ছে আমার বোনের উপর, কিন্তু সেটা কি? আমার বোনকে আমি ভালো করেই চিনি, আর ও তো জানে বাবা মা মারা যাওয়ার পর আমি ছাড়া ওর কোনো আশ্রয় নেই। আর ও তো নিশ্চয়ই চাইবে না ওর শেষ আশ্রয়টুকু নষ্ট করতে। আমি আমার বোনকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করতে চেয়েও আর জিজ্ঞাসা করলাম না, কারণ মিথ্যা একটা ব্যাপার নিয়ে অযথা ঘরে অশান্তি করতে চাই না। তাছাড়া আমি আমার স্বামীকেও খুব ভালো করেই চিনি। পৃথিবী উল্টে গেলেও সে কোনোভাবে এইসব কাজকর্ম করতে পারে না। আমরা 4 বছর ভালোবেসে বিয়ে করেছি। এসব নিয়ে যদি সংসারে ঝামেলা থাকে তাহলে আমি বা কোথায় যাব, কে আছে আমার? তাই আমি বিষয়টা মাটি চাপা দিয়ে দিলাম। এর 1 সপ্তাহ পর আমি আমার শাশুড়িকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম আমার চেকআপের জন্য। তখন আমার প্রেগনেন্সি 7 মাস চলে। এই সময় আমার স্বামী আমাকে নিয়ে খুব সচেতন। সে সব সময় আমাকে বলে যে বাড়িতে কোনো কাজকর্মই করবে না, মা আছে, তোমার বোন আছে, আমার বোন আছে, কোনো দরকার পড়লে তুমি ওদেরকে দিয়ে করাবে। এমন শরীর নিয়ে তুমি যদি কাজ করা তোমার কোনো সমস্যা হয়, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। বিশ্বাস করো সাইমা, তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার স্বামীর মুখে যখন এসব কথা বলি তখন আমি বরাবরই মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকি। কলিজাটা আমার ঠান্ডা হয়ে যায়। এরপর মনে মনে একা একাই ভাবলাম, ছি, এরকম ফেরেশতার মতো মানুষকে কেউ এইভাবে মিথ্যা ব্লেম দিতে পারে? নিজের পেটের আপন ভাই, তাও আবার শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য। এরপর আর কিছু না ভেবে আমি বেরিয়ে পড়লাম চেকআপের জন্য। রাস্তায় গিয়ে হঠাৎ মনে হলো আমি আমার আগের রিপোর্টটা রেখে এসেছি। তখন মাকে বললাম, মা আপনি গেটে দাঁড়ান, আমি গিয়ে রিপোর্টটা নিয়ে আসি। ভেতরে ঢুকে আমি সোজা চলে গেলাম আমার রুমের দিকে। রুমে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। যা দেখলাম এটা আমি দুঃস্বপ্নও ভাবতে পারিনি যে আমার জীবনে এরকম কিছু দেখতে হবে। তবে তাহলে আমার ননদের কথা সত্যি হলো। হে আল্লাহ, এ কি দেখছি আমি? আমাকে দেখি তারা দুজনে দুদিকে সরে গেল। এসব দেখে আমার মাথা ঘুরাচ্ছে, বমি বমি পাচ্ছে। আমি তো দুঃস্বপ্ন বিশ্বাস করি নাই যে এগুলো হবে। আমার শাশুড়ি যদি জানতে পারে তার ছেলে আর আমার বোন তারই ঘরে এরকম নির্লজ্জ আর বেহাইপনা করতেছে, তাহলে তো আমার বোনকে বাড়ি থেকে বের করে দিবে আর আমাকেও যে রাখবে সেটার কোনো নিশ্চয়তা না। তখন আমার বোন কোথায় গিয়ে আশ্রয় নিবে? বুকের উপর পাথর চাপা দিয়ে আমি চোখের পানি মুছতে মুছতে কাগজগুলো নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তার আমাকে চেক আপ করে বললেন, আপনি মেয়ে সন্তানের মা হবেন। এই কথা শুনে আমার শাশুড়ি খুশি আত্মহারা হয়ে তার গলার চেনটা আমার হাতে ধরিয়ে দিলেন। চেনটা দেখা মাত্র আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। না, এটা কোনো আনন্দের কান্না নয়, এই কান্না বুকে প্রচন্ড কষ্ট আর চাপা দুশ্চিন্তার কান্না। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে জানতে পারবে তার বাবা এরকম দুশ্চরিত্র আর নোংরা, তখন সে ব্যাপারটা কিভাবে নিবে? আর আমি বা এই লোকটার সাথে কিভাবে সারাটা জীবন পার করবো? আমি যেন আর নিজের মধ্যে নেই, আমার শরীরে সমস্ত শক্তি হারিয়ে গেছে। আমার শাশুড়ি মা এরকম দেখে আমাকে বলতেছে, কি গো বৌমা, মেয়ে সন্তান হবে বলে তুমি খুশি না? তখন আমি কান্না মাখা কণ্ঠে বললাম, মা আমি অনেক খুশি, সত্যি আমি অনেক খুশি। এরপর আমরা দুজন বাসায় চলে আসলাম। এসে দেখে আমার বোন বিছানায় শুয়ে আছে আর আমার ননদ টেবিলে পড়তেছে। তারপর আমি ওর সাথে কোনো কথাই বলিনি, আমি আমার কাজে লেগে গেলাম। সন্ধ্যার সময় আমার ননদ আমাকে ডেকে বলতেছে, ভাবি তুমি কি তোমার বোনকে কিছু বলছো? আমি বললাম, না কিছু তো বলিনি। ননদ তখন বলল, তুমি যদি কিছু নাই বলো তাহলে তোমার বোন আমাকে এতগুলো কথা শোনালো কেন? সে বলল সে নাকি সবাইকে মজা দেখিয়ে ছাড়বে। আমি যখন বাসায় ফিরলাম দেখি ও একাই শুয়ে আছে। আমি তখন বললাম, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? সে বলতেছে, আমার রোগ হয়েছে, রোগ মানুষ জ্বালানোর রোগ। রাতের বেলা আমার স্বামী বাসায় ফিরলো হাতে 1 প্যাকেট মিষ্টি নিয়ে। সেই মিষ্টি সে সবাইকে খাইয়ে দিচ্ছে। এরপর যখন আমার কাছে আসলো মিষ্টি খাইয়ে দেওয়ার জন্য, আমি তাকে বললাম, খবরদার তুমি একদম আমার কাছে আসবে না। সে হাসার ভান করে আমাকে বলল, ওমা মেয়ে হবে বলে তুমি খুশি না? আমি কিছু বলার আগে সে চিৎকার করে তার মাকে ডাকতে লাগলো, মা মা এদিকে আসো। তার ডাকাডাকি শুনে বাড়ির সবাই হাজির। শাশুড়ি মাকে দেখে সে আমার মুখে মিষ্টি তুলে দিল। তখন আমি আর কি করা, মিষ্টিটা মুখে নিলাম। মিষ্টিটা তো আমার গলা দিয়ে নামতেই চাইছে না। আমার চোখ জলে ভিজে গেছে আর বুকের ভিতর থেকে হু হু করে কান্না আসছে। আমার তো ভাবতে অবাক লাগছে, আমার ছোট্ট বোনটি এত সহজে এত পাকা অভিনেত্রী হয়ে গেছে। কত বড় দুঃসাহস হলে এই কাজ করতে পারে? যে মেয়েকে আমি নিজের মেয়ের মতো ভালোবেসেছি, বাবা মা নেই, নিজের সংসারে আশ্রয় দিয়েছি, সেই আমার এই সংসারটাতে কুড়াল মারলো। স্বামী আমাকে বলছে,
বলছে কি হয়েছে তোমার, এত দুশ্চিন্তা করতেছে কেন? আমি বললাম তুমি এই কথা কিভাবে বলো, তোমার তো লজ্জা থাকা উচিত। তখন সে আমাকে বলছে ধুর বোকা, সকালে কি না কি দেখছো এটা এখনো মনে রাখছো, সব ভুলে যাও। আমি তাকে বললাম তুমি তোমার স্ত্রীর ছোট বোনের সাথে ব্যভিচারে লিপ্ত, 4টা বছর তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, এর প্রতিদান তুমি এই দিলে? আমার কথা শুনে আমার স্বামী আমাকে ধমকের সুরে বলল চুপ করো তুমি, মা যদি এগুলো জানতে পারে তাহলে তোমাদের 2 বোনের কারোর এই বাড়িতে আর থাকা লাগবে না। ওর কথা শুনে আমার আরো বেশি কান্না পেয়ে গেল। সে আমার মুখটা চেপে ধরে বলল সব সময় চুপ থাকো, আর এখন থেকে আমি যা বলবো সেটা না শুনলে বুঝতেই তো পারতেছো কি হবে। আমি না আসলে ভীষণ খারাপ একটা ছেলে, লজ্জা শরম কিচ্ছু আমার নেই। আমার তো এইসব ব্যাপার কেউ জানলে কিচ্ছু হবে না, অথচ তোমাদের 2 বোনের কি হবে তুমি জানো? সে আমাকে বলতেছে এখন চুপচাপ ঘুমিয়ে যা। তখন আমি তার মুখে একদলা থুতু ছিটিয়ে বললাম জানোয়ারের বাচ্চা, তোর মতো মানুষ যেন দুনিয়াতে 2টা না। তখন সে রেগে গিয়ে তার 2 হাত দিয়ে আমার গলা টিপে ধরলো আর আমাকে বলতে লাগলো হারামজাদি, আজকে তোকে আমি মেরেই ফেলবো জানোয়ার, ফকিন্নির বাচ্চা। স্বামীকে যদি সম্মান করতে না পারিস তাহলে বেঁচে থেকে আর কি করবি? হ্যাঁ, একটু আগেও ভেবেছিলাম যে আমি মরে যাব, কিন্তু এখন তবে কেন বাঁচার জন্য আমার মন কাঁদছে। আমি কি আদৌ আজকে ওর হাত থেকে বাঁচতে পারবো? এই গল্পের বাকি অংশটি যদি শুনতে চান তাহলে কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে। আমি তোকে এখানে ডেকেছিলাম কি বিয়ে ভাঙতে? আমি তোকে ভালোবাসি নীলা। আবার কষে থাপ্পড় বসিয়ে দেয় শুভর গালে। আমি তোকে শুধু বন্ধু ভাবতাম, আর তুই এই প্রতিদান দিলি? ভুলে যাস না শুভ, তুই একটা এতিম। নীলার মুখে এতিম শুনেই শুভর বুকটা ধক করে ওঠে। নীলাই প্রথম দিন শুভকে বলেছিল খবরদার নিজেকে কখনো এতিম বলবি না। স্তব্ধ হয়ে যায় শুভ। তুই কি ভুলে গিয়েছিস তুই আমার টাকায় চলিস? তোর পড়ার টাকাটা আমি দেই, তোর মেস ভাড়া, তোর খাবার টাকা, এমনকি যে শার্টটা গায়ে দিয়ে আছিস সেটাও আমার দেওয়া। একটা এতিম ছেলে তুই, যার কোনো বাড়ি নেই, থাকার জায়গা নেই, একটা টাকা নেই। তোর মতো ছেলেকে এতদিন আমি সাহায্য করেছি কি শেষমেশ আমার পরিবারকে তুই ছোট করবি এই জন্যে? তোর টাকা লাগবে তো নে, দিচ্ছি দাঁড়া। বলেই নীলা ঘর থেকে একটা বান্ডিল এনে শুভর পায়ের কাছে ফেলে দিল। নে টাকাটা রাখ, তবু এখান থেকে চলে যা, চলে যা আমার সামনে থেকে। আর কোনোদিন যেন তোর ওই নির্লজ্জ মুখটা আমার না দেখতে হয়। শুভ টাকাটা তুলে নিল, তারপর টাকাটা নীলার হাতে তুলে দিয়ে বলল আমাকে মাফ করিস রে, আমি বুঝিনি যে এমনটা হয়ে যাবে। ছেলেটার কাছেও এগিয়ে যায় শুভ, তারপর ছেলেটির পা জড়িয়ে ধরে বলে ভাই আমাকে মাফ করে দিয়েন। তারপর আবার নীলার কাছে এসে বলে আসলে আমি তো ভুলেই গেছিলাম যে আমি এতিম, আমি ভুলেই গেছিলাম যে আমি তোর টাকাতে চলি। আমার যা আছে সবই তো তোর টাকাতেই কেনা। দেখ না তুই আমাকে কত ভালো বন্ধু ভাবতি, আর আমি তোর বিশ্বাস কিভাবে নষ্ট করে দিলাম। আসলেই আমি বেহায়া রে, আর তোর টাকাটা দেওয়া লাগবে না। এমনিতেই যে টাকা দিয়েছিস সেটাই সারা জীবন তোর কামলা খাটলেও শোধ হবে না। নীলার বাবার হাতটা ধরে শুভ বলল চাচা আপনাদের শুভ কাজে বাধা দেওয়ার জন্য মাফ করবেন। আর নীলা শোন, তুই যতই আমার মুখটা না দেখতে চাস আমি তোর বিয়েতে ঠিকই আসবো। বলেই চোখটা মুছে শুভ চলে গেল। মেসে এসে বসে আছে শুভ। আজই প্রথম নিজেকে এতিম মনে হচ্ছে। আসলে নীলাকে নিয়ে একটু বেশি স্বপ্ন সাজানো হয়ে গেছিল, তাই তো কষ্টটা একটু বেশি লাগছে। সারা রাত একটুও চোখের পাতা এক করতে পারেনি শুভ। পরের দিন ব্যাংকে গিয়ে টিউশনির জমানো টাকাটা তুলে নেয় শুভ। তারপর শপিং সেন্টারে গিয়ে খুব সুন্দর দেখে নীলার জন্য একটা নীল শাড়ি কিনে শাড়িটা গিফট পেপার দিয়ে প্যাকিং করে নেয়। তারপর আবার মেসে ফিরে আসে। কালকে নীলার বিয়ে, সারা বাড়িতে হই হুল্লোড় চলছে। খুব খুশি সবাই, খুশি হবে না কেন, একমাত্র মেয়ের বিয়ে। তবে মনটা খারাপ নীলার। শুভকে সেদিন ওভাবে বলার পর থেকেই মনটা খুব খারাপ। নীলা জানে যে শুভ হাজার কষ্ট পেলেও কখনো কাঁদে না, মুচকি হাসির আড়ালে কষ্ট খুব করে লুকাতে পারে। নীলা ভাবে কালকে বিয়েতে আসলেই ওকে সরি বলে নেবে, আর নীলা ছাড়া তো ওর কেউ নেই। বিয়ের পরও না হয় ওকে দেখবে। পরের দিন রাত 8টা, শুভ নীলাদের বাড়ির গেটে দাঁড়িয়ে আছে, হাতে নীলার জন্য কেনা গিফটটা। শুভকে দেখেই গেটের দারোয়ান চাচা বলল এখন তো দেখা যাবে না। মায়েশা ডাক্তারের কথা না শুনে তামিমকে দেখতে ওটির দিকে যায় আর দরজার ওপাশ থেকে দেখে আর কান্না করতে থাকে। এইবার বাস্তবে ফিরে আসে। ডাক্তার, তামিমের কি কখনো স্মৃতি ফিরে আসবে না? ফিরে আসবে, কিন্তু সময় লাগবে। কয়দিন লাগবে ডক্টর? হয়তো 1 মাস বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে।
আমরা কি তামিমকে বাড়িতে নিয়ে যেতে পারি? না, কারণ উনি এখনো পুরোপুরি সুস্থ না। ওকে, কিন্তু কবে বাড়িতে নিয়ে যেতে পারবো? 2-1 দিন পর নিয়ে যেতে পারবেন যদি সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারেন। ওকে ডক্টর। এতক্ষণ পর্যন্ত আমি ডাক্তার আর এই মেয়ের কথা শুনতেছি, কিন্তু আমি কে, কি বা আমার পরিচয়? এই মেয়েটা আমার নাম তামিম কেন বলতেছে? তাহলে কি আমার নাম তামিম? কিন্তু এই মেয়েটি বা কে? না, আমি আর এসব ভাবতে পারছি না। মাথাটা কেমন জানি ব্যথা করতেছে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আছে, তারপর আবার ঘুমিয়ে পড়লাম। ডাক্তারের সাথে কথা বলে আঙ্কেলকে কল দেই, কিন্তু প্রথমবারে কল ধরেনি, দ্বিতীয়বারে কল ধরলো। তখন মাইশা বলল, আব্বু Eu vou ali কোথায়? pagar abastece 50. তোর জন্য খাবার আনতে হোটেলে আসছি। ওকে, আসতেছি। এই বলে আঙ্কেল কিছু খাবার নিয়ে হাসপাতালে চলে আসে আর মাইশার কাছে গিয়ে বলে, কি হয়েছে? মাইশার বাবা বলে কান্না করে দিল। কি হলো, কাঁদছিস কেন? তামিমের কেবিনে চলো। চল আগে খাবারগুলো খেয়ে নে। খাবো না। এরকম করে না, দেখ তুই কিছু না খাস তাহলে তুই তো রোগা হয়ে যাবি, তখন তাকে কে দেখবে? এরপর মাইশা নাস্তাগুলো খেয়ে নেয়। নাস্তা খেয়ে আঙ্কেল আর মাইশা আমার কেবিনে আসে। কেবিনের দরজা বন্ধ হওয়ার শব্দে ঘুমটা ভেঙে যায়। আমি চোখ খুলে দেখি একটা মেয়ে আর একটা লোক, মাইশা আর আঙ্কেল। যেহেতু আমার স্মৃতি হারিয়ে গেছে, তাই আমি মাইশা আর আঙ্কেলের ক্যারেক্টারটা লোকটি আর মেয়েটি করলাম। আমার কেবিনে আসছে, আমি ওনাদেরকে দেখে বললাম, আপনারা কারা? আমার কথা শুনে আঙ্কেল চমকে যায় আর মেয়েটিকে ইশারায় বলে, আমি কি বলছি এগুলো? তারপর মেয়েটি মানে মাইশা যা বললো তা শুনে আঙ্কেল চমকে যায়। আমার কথা শুনে আঙ্কেল চমকে যায় আর মাইশাকে ইশারায় বলে, আমি কি বলছি এগুলো? তারপর মাইশা যা বললো তা শুনে আমি আর আঙ্কেল চমকে যাই, কারণ মাইশা বললো যে, বাবা, তামিম স্মৃতি হারিয়ে ফেলেছে। কি বলছিস? বাবা, তামিমের স্মৃতি হারিয়ে ফেলেছে। আচ্ছা, আপনারা কি আমাকে চিনেন? হ্যাঁ, চিনি তো। আমি কে? আমার নাম কি বলুন না প্লিজ। তুমি আমার তামিম আর আমি তোমার হবু বউ মাইশা। আর এই হলেন আমার বাবা রফিক চৌধুরী। আমার না খুব মাথায় খুব ব্যথা করছে। আপনারা যদি বাইরে যেতেন তাহলে আমি ঘুমিয়ে যেতে পারবো। কেন নই? তুমি ঘুমিয়ে যাও, আমরা বাইরে আছি। এই বলে মাইশা আর আঙ্কেল বাহিরে চলে গেলেন আর আমি শুয়ে পড়লাম। মাইশা আর আঙ্কেল বাহির হয়ে সোজা একটা টুলে বসে পড়লেন আর মাইশাকে বললেন, তাই কি কখনো স্মৃতি ফিরে আসবে না? ডক্টর তো বলেছিল আবার স্মৃতি ফিরে আসবে। কিন্তু কবে ফিরে আসবে? 2-1 মাসের মধ্যে আমার স্মৃতি ফিরে আসবে। তাই যেন হয়। সকালবেলা বুকের মধ্যে ভারী কিছু অনুভব করতেছি। আমি চোখ খুলে দেখি মাইশা আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আমি মাথাটা নাড়াতেই মাইশা জেগে উঠলো আর আমাকে বলল, এখন কেমন লাগছে তোমার? অনেকটাই ভালো। আমি ফ্রেশ হব। তারপর ইতি আমাকে ফ্রেশ করিয়ে আবার কেবিনে নিয়ে আসলো। এরপর ইতি বাইরে গিয়ে কিছু নাস্তা নিয়ে আসলো আর আমাকে খাইয়ে দিল। আর নাস্তা খাইয়ে আবার ওষুধও খাইয়ে দিল। এভাবে কেটে গেল 2টা দিন। এখন আমি অনেকটাই সুস্থ, হাঁটতে পারি পুরোপুরি, কিন্তু এখনো আমার স্মৃতি ফিরে আসেনি। আমি সুস্থ দেখে মাইশা আঙ্কেলকে বলল, বাবা, তামিম এখন অনেকটাই সুস্থ। ডাক্তারকে বলে রিলিজের ব্যবস্থা করো। আর আমরা আজকেই বাংলাদেশে যাব। ওকে, আমি এখন ডাক্তার কাছে যাচ্ছি। এই বলে আঙ্কেল চলে গেল। একটু পর আঙ্কেল আবার আসলো আর বলল, তামিমকে রেডি কর আর আমরা এখন এয়ারপোর্টে যাব। ওকে বাবা। এরপর মাইশা আমাকে একটা কালো শার্ট আর কালো প্যান্ট দিয়ে বলল এগুলো পরতে। মাইশা বাহিরে চলে গেল আর আমিও শার্ট আর প্যান্টটা পরে বাহিরে আসলাম। তারপর সবাই মিলে গাড়ি করে এয়ারপোর্টে চলে আসলাম। এরপর আঙ্কেলের প্রাইভেট প্লেনে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। বিকাল 4টার দিকে প্লেনটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে ল্যান্ড করলো। এরপর আমরা 3 জনে এয়ারপোর্ট থেকে বাহির হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর একটা গাড়ি আসলো। আমরা 3 জনে গাড়িটাতে উঠে মাইশাদের বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ ড্রাইভ করার পর আমরা আঙ্কেলের বাড়িতে পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে নামতেই দেখি একটা বড় দালান আর তার চারপাশে ফুলের বাগান, খুব সুন্দর করে সাজানো। এরপর আমরা ভিতরে ঢুকে দেখি বাড়িটা খুব সুন্দর করে সাজানো। তখন আঙ্কেল মাইশাকে বলল, মাইশা ওকে রুমটা দেখিয়ে দে। ওকে বাবা, চলো। এরপর মাইশা, আচ্ছা রাফি, আম্মুকে আমাকে ক্ষমা করছে? আন্টি তো আমাদের সাথে কথা হলেই বলে, রাফি তোমরা আমার ছেলের সাথে কথা হলে বলবা বাড়ি ফিরে আসতে। আমরা তাকে ক্ষমা করে দিছি। সত্যি? কিন্তু কিসের জন্য এই ক্ষমা আমি তো কিছু বুঝি নাই, আমাকে একটু বলবি?
পরে বলবো। আর আমি কালই চট্টগ্রাম চলে আসবো, কারণ আমার আম্মু আব্বু যখন ক্ষমা করে দিছে তাহলে আমি চলে আসবো বাড়িতে। কিন্তু কিসের জন্য ক্ষমা আমাকে একটু বল। আগে আমি আসি, তারপর